সুপ্রিয় শ্রোতা, আপনাদের কি নিদারাবাদ হত্যাকাণ্ডের কথা মনে আছে? নিদারাবাদ হত্যাকাণ্ড, সেই যে বিলের মাঝে চুনভর্তি ড্রামে পাওয়া গিয়েছিল লাশগুলো, সমস্ত দেশ কেঁপে উঠেছিল ভয়ঙ্কর আতঙ্কে। মনে নেই না? তবে শুনুন, বলছি। বহু বছর আগে 1989 সালের এক অসহনীয় গভীর রাত, নিদারাবাদ গ্রামের বাতাস ছিল অস্বাভাবিক স্তব্ধ। চারিদিকের নিস্তব্ধতা এমন ছিল যেন প্রকৃত কোনো ভয়ঙ্কর অশুভ আগমনের জন্য প্রস্তুত হয়ে আছে। জোনাকি পোকাগুলো যেন আলো জ্বালতে ভয় পাচ্ছিল, কুকুরগুলো থেমে থেমে চিৎকার করছিল, আর বাতাসে ভেসে বেড়াচ্ছিল একটা চাপা মৃত্যুর ঘ্রাণ। সেই রাতে বিরাজবালা দেবনাথ ঘরের ভেতরে ছোট ছেলে সুজনকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছিলেন। তিনি তখনও জানতেন না এই হবে তার জীবনের শেষ গভীর নিঃশ্বাস। স্বামী শশাঙ্কের মৃত্যুর পরে তিনি একাই 5 সন্তানকে আগলে রেখেছেন। বুকে রক্ত দিয়ে তিনি সংসার টিকিয়ে রেখেছেন। কিন্তু দুষ্ট জমিখোরেরা দিনের পর দিন হুমকি দিয়ে আসছিল জমি ছাড়ার জন্য। ঠিক রাত 2টা বাজে হঠাৎ ঘরের বাইরে শুকনো পাতার বাঁশঝাড়ের মধ্যে টুঁ শব্দ। তারপর নিঃশব্দে কয়েকটি ছায়ামূর্তি ঘরের চালে উঠে পড়ে। এক মুহূর্তে ছাদ ভেঙে নেমে আসে ভেতরে ধ্বংসের ভয়াল দূতেরা। দরজা ভাঙা হয়নি, জানালা খোলা হয়নি, তারা যেন অন্ধকারের চামড়া ফুঁড়ে চলে এসেছে। বিরাজবালার ঘুম ভাঙে, সে ধরপড় করে উঠে পড়ে। চোখ মেলতেই দেখতে পান কালো কাপড়ে মুখ বাঁধা 15-20 জন লোকের দল ঘরের চারপাশ তাকে ঘিরে আছে। তাদের হাতে লোহার রড, ধারালো দা, কয়েকজনের হাতে দেশি বন্দুক। একটা ঘ্রাণ পোড়া লাশের গন্ধের মতো ঘরের ভিতর ছড়িয়ে পড়ে, আর এই ভয়ানক দৃশ্য দেখে তার বুক কেঁপে ওঠে। কি চাই তোমাদের? আমরা তো কারো ক্ষতি করিনি। বিরাজবালার কণ্ঠ কাঁপে, কিন্তু অভিমানে দগ্ধ। একটা মোটা গলা, কষায়ের মতো ঠান্ডা। চাই না, নিলাম। জমিটা তোরে অনেকবার ছাইড়ে দিতে বলছি দিদি, এখন জমি ছাড়িস না, জীবন ছাড়। তারপর একে একে টেনে বের করা হয় ঘরের বাকি সবাইকে। সন্তানরা একে একে মায়ের কোলে এসে কান্নায় ভেঙে পড়ে। পুনিতি আর নিয়তি মায়ের আঁচল ধরে কাঁপছে। ছোট্ট সুমন চোখ মুছতে মুছতে জিজ্ঞেস করছে, মা এরা কে? আমাদের মারবে না তো? কিন্তু তখন সেই ঘরটায় আর কোনো মা ছিল না। ছিল এক হিম শীতল ছায়া, যার মাথার উপর ছায়া চাপা দুর্বৃত্তরা। তারা জোর করে সবাইকে বাড়ির বাইরে টেনে নিয়ে যায়। কেউ প্রতিবাদ করলেই গায়ে পড়ছিল ঘুষি, রডের আঘাত। বাতাস যেন জমে গেল, গাছগুলো নুয়ে এলো, আকাশ কালো হয়ে নেমে এলো তাদের মাথার উপর। সেই রাতে শুধু একটি পরিবার নয়, একটি সময়, একটি নিরীহ অস্তিত্ব ধ্বংস করে দেয়া হলো। গ্রামের চারপাশ ঘিরে নদী আর বিলে জর্জরিত নীরব এক ভূখণ্ড। নিদারাবাদের সেই অন্ধকার রাতটি ছিল অদ্ভুত রকম নির্জন। কিন্তু তারই মাঝে একটা সিঁথির মতো সাপের মতো এঁকে বেঁকে যাওয়া পথ দিয়ে এগিয়ে চলেছে এক জোনাকিহীন মিছিল। সেই মিছিলে নেই কোনো আলোর রেখা, নেই কারো মুক্তি পাওয়ার সম্ভাবনা। শুধু আছে প্রতিটি পায়ের ছাপের নিচে গলে চাপা কান্না আর অসহায়ের আর্তনাদ। বিরাজবালাদের টেনে হিঁচড়ে নিয়ে চলেছে গ্রামের বাইরের দিকে, নদীর কিনারায়। জোয়ারে ফুলে ওঠা নদীর পানিতে তখন মৃত চাঁদের ছায়া পড়ছিল। চারিদিকে কুয়াশার মতো কুয়াশা নয়, ছিল ধোঁয়া, অদৃশ্য রক্তের ধোঁয়া। একটি পুরনো ভাঙাচোরা নৌকা রাখা ছিল আগেই। দলের একজন ফিসফিস করে, যেভাবে বলেছিল তেমনি করিস, শোরগোল হইলে খবর ছড়ায় যাবে। আরেকজন জবাব দেয়, চিন্তা নাই ভাই, নদীর পেটে মাইল দূরেও কেউ কিছু শুনতে পাবে না। বিরাজবালা তখনও তার শিশু সুমনকে বুকের সঙ্গে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছেন। চোখে পানি, কিন্তু তাতে আর আশা নেই, কেবল মৃত প্রার্থনার প্রতিধ্বনি। কন্যা পুনিতি মাথা নিচু করে হাঁটছে। 13 বছরের প্রণতি দাঁত চেপে কাঁদছে, কিন্তু কোনো আওয়াজ নেই, যেন কণ্ঠনালীও ওদের শত্রু হয়ে গেছে। নৌকায় তোলা হয় একে একে সবাইকে। বিরাজবালার মাথায় ধাক্কা দিয়ে বসতে বাধ্য করে দুর্বৃত্তরা। পানির ঢেউ ততক্ষণে সেই নৌকাটিকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, যেন মৃত্যুর পানির নাচন। ওরা জানে না কোথায় যাচ্ছে, শুধু জানে যেখানেই যাওয়া হোক, ফিরে আর আসা হবে না। নৌকার মাঝি ছিল একই দলের। তার চোখ দুটো ছিল অদ্ভুত ফাঁকা, যেন প্রাণহীন।
এক গহ্বর। একজন ধীরে ধীরে বলে উঠল, এখন তোরা বল, জমি ছাড়িস কিনা? বিরাজবালা জবাব দিলেন না। কাপা ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বেরোল না। সে সময় একজন মেয়েকে নিয়তিকে চুল ধরে টেনে তুলল। এই মেয়েটা অনেক কথা বলে, আজ দেখবি কে কত সাহসী। বিরাজবালা আর্তনাদ করে উঠলেন, না, আমার মেয়েদের সাইরা দাও, আমি জমি সাইরা দেব, আমি জীবন দিয়ে দেব, কিন্তু আমার বাচ্চাগুলো মাইরো না। তবু কথা শুনল না কেউ। নদীর ভেতরে তখন হালকা কুয়াশা, চারপাশের জোনাকি রহিত অন্ধকার নৌকাকে যেন চুপচাপ গিলে নিচ্ছে। আর সেই অন্ধকারেই একে একে শুরু হলো নির্বাক হত্যা। তাদের পেছনে হয়েছিল বাঁধা হয়েছিল লোহার শিকল দিয়ে। এক একজনের হাত পা শক্ত করে বেঁধে ফেলা হয় যেন পালাতে না পারে। তারপর একে একে মাথার পেছনে শক্ত কিছু দিয়ে আঘাত। কেউ বাঁচতে চাইলে গলা চেপে ধরা, নিঃশ্বাস আটকে যাওয়া পর্যন্ত। প্রথমে গেল ছোট্ট সুমন, তার চিৎকার, মাগো, আমি মার খাবো না, মাগো। আর তারপরই এক নৃশংস আঘাত, সেই 6 বছরের প্রাণটা থেমে গেল নদীর বুকের উপরে, মায়ের চোখের সামনে। বিরাজবালা আর্তনাদ করলেন, বুকের ভিতরে যেন আগুন ধরে গেল, তবু কিছু করতে পারলেন না। তিনি বাঁধা, অসহায়। তারপর একে একে প্রণতি, নিয়তি, পুনতি। কেউ চিৎকার করল না বেশি, কারণ তাদের মুখে গামছা দিয়ে বাঁধা হয়েছিল আগেই। কেবল চোখে সেই অবর্ণনীয় ভয়ের ছায়া। শেষে ছিল বিরাজবালা নিজে। ছেলেমেয়েরা তার সামনে খুন হলো, আর তার হৃদয়ের প্রতিটি ধমনী রক্তাক্ত হয়ে গেল। তার চোখে তখন আলো নিভে যাচ্ছে, শরীর জড়ো হয়ে যাচ্ছে, আর মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে একটাই কথা, আমরা কি ভুল করেছিলাম। শেষে তাকে জোর করে গলা টিপে তারপর আঘাতে নিস্তব্ধ করে ফেলা হলো। তাদের সবাইকে তুলে দেওয়া হলো আগেই প্রস্তুত রাখা লোহার চুনে ভর্তি ড্রামে। প্রতিটি ড্রামে ঢালা হলো চুন আর লবণ, যাতে শরীর দ্রবীভূত হয়। পরে সেই ড্রামগুলো তুলে নেওয়া হলো নৌকার পেছনে। ঢেউয়ের এক গভীর মোড় ঘুরে সেখানে তাদের ডুবিয়ে দেওয়া হলো। কোনো চিহ্ন নেই, কোনো কবর নয়, শুধু নদীর পেট। তাদের সঙ্গে ডুবে গেল একটা পরিবার, একটা ভবিষ্যৎ, একটা প্রজন্ম। নৌকো তখনও ধীরে ধীরে নদীর বুক চিরে ফেরত আসছে, কিন্তু সে নৌকায় আর কোনো প্রাণ নেই, শুধু ঠান্ডা চুন লেগে থাকা লোহার ড্রামের গন্ধ। যেন সেও রক্তের স্বাদ পেয়েছে। জলের নিচে তখন ওঠা বসা করছে তরঙ্গ, যেন মৃত্যু নিজেই জলরাশি হয়ে ডুবে আছে সেই চুন ড্রামগুলোর আশেপাশে। কিন্তু নিদারাবাদ গ্রামে তখন এক অদ্ভুত রকমের নীরবতা। দিন ভোর হলো, সূর্য উঠল, মসজিদের আজান হলো, হাঁস মুরগির ডাক উঠল, কিন্তু কেউ জানল না গত রাতে অন্ধকারে কি চুরি করে নিয়ে গেছে। এই নীরবতা কোলাহলে ঢাকা, কারণ চারপাশে সব স্বাভাবিক, কিন্তু কারোর চোখে সেই আতঙ্ক নেই, কারণ ভয়টা এখনো দগদগে ক্ষতের মতো ফুটে ওঠেনি। পাশের বাড়ির সাহেরা বেগম প্রথম খেয়াল করলেন, বিরাজবালার ঘরে আজ আগুন জ্বলেনি। সকালে তার মেয়েগুলো তো উঠেই যায়। 3 ঘর পরে রাজ্জাক কাকাও বললেন, রাতে কুকুরগুলো চিৎকার করছিল খুব, কই গেল সবাই? আরো দুজন গেটের বাইরে এসে দাঁড়ালেন। দরজাটা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। ভয় ধীরে ধীরে ছড়িয়ে পড়ল, লোকজন জড়ো হতে লাগলো, সবার মুখে কানাঘুষা। এই তো গতকাল বিকেলেও দেখেছি সুজনকে খেলতে, আজ কোথায় সবাই? তাদের কি উঠিয়ে নেওয়া হয়েছে? না না, কোনো লুটেরা হলে তো চিৎকার চেঁচামেচি হতো। একটার সময় গ্রামের কিছু ছেলে উঠোনে গিয়ে দেখে মাটির উপর আঁচড়ের দাগ, চুলের গোছা, শুকনো রক্তের দাগ। তারপর শুরু হলো চিৎকার, আল্লাহ রে, কিছু একটা হয়েছে, এরা সবাই নাই। গ্রাম জেগে উঠল আতঙ্কে। বাড়ি বাড়ি কান্নার আওয়াজ শুরু হলো। কারো মুখে কিছু নেই, শুধু জিজ্ঞাসা, কল্পনা আর ভয়। 8 দিন পর একটা ড্রাম ভেসে উঠে একটা নৌকায় বাড়ি খেয়ে। সেটি খুলে একটা মৃতদেহ পাওয়া যায়। গ্রামে সেই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে, সবাই মারা গেছে। ড্রামের ভেতরে মরদেহ ভরা, চুন দিয়া গায়ের শরীর গলিয়ে নদীতে ফেলা হয়েছে।
মানুষ চিৎকার করে কাঁদে, কেউ সংজ্ঞা হারায়। পুলিশ আসে, ডুবুরিরা আসে, নদীর বুকে নামানো হয় অনুসন্ধান। 3 দিন পর একে একে উঠে আসে চুনে খাওয়া, অর্ধ গলে যাওয়া লাশ। বিরাজবালার লাশ পাওয়া যায় না, কিন্তু তার মেয়ের শাড়ির টুকরা হাতে নিয়ে কাঁদে এক প্রতিবেশী। এই শাড়ি আমি নিজের হাতে দিছিলাম তার ঈদের দিন। নদীর পাড়ে তখন জনসমুদ্র। মৃতদেহ একের পর এক তুলে আনা হচ্ছে। চুনে ধ্বংস হয়ে যাওয়া গায়ের চামড়া, ভেঙে যাওয়া নখ, ছিঁড়ে যাওয়া চুল, ক্ষয়ে যাওয়া মুখমণ্ডল তখনও যেন কাঁদছে, যেন প্রতিটা দেহ বলতে চাইছে, আমরা কিছু করিনি, আমরা শুধু বাঁচতে চেয়েছিলাম। সেই মৃতদেহগুলোর সামনে দাঁড়িয়ে বৃদ্ধা অমলা দেবী ফুঁপিয়ে ওঠেন, সেই ছোট্ট মেয়েটার হাত দেখো, এই হাতেই সে রান্না করত, মারে জড়িয়ে ধরতো, কি দোষ ছিল ওদের। পুলিশ তদন্ত শুরু করলো। সংবাদপত্রের শিরোনাম হয়, নিদারাবাদে নির্মম গণহত্যা, লাশ গলিয়ে ফেলা হলো চুনে। প্রতিটি টিভি রিপোর্ট, প্রতিটি কাগজ কেবল লিখছে, এই বর্বরতা কিভাবে সম্ভব হলো। কিন্তু আসামিরা তখনও অধরা। তদন্ত চললেও গ্রামে ছড়িয়ে পড়ে গুজব, হত্যাকারীদের কিছুই হবে না, তারা তো অনেক পাওয়ারফুল লোক, তাদের থানায় লোকজন চা খাওয়ায়, তাদের ধরবে কে। পুলিশ কাগজে লিখে রাখে, অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা। অজ্ঞাত, অথচ সবাই জানে কারা এই খুন করেছে। গ্রামের লোকজন এক একে গিয়ে সাক্ষ্য দেয়, সাক্ষ্য দিতে চায়, কিন্তু রাতেই তাদের বাড়ির দেয়ালে লাল কালি দিয়ে লেখা হয়, চুপ থাকো, নয়তো পরের ড্রাম তোমার জন্য। বিরাজবালার জীবনের শেষ প্রতিবেশী হাশেম মিয়া থানায় যেতে চাইলেন সাক্ষ্য দিতে, তাকে রাস্তায় ধাওয়া করে গলা কেটে ফেলার হুমকি দেওয়া হলো। তার স্ত্রী কেঁদে বলল, তোমরা পুলিশে গেলে আমাকে কবরও খোঁড়া থাকবে না। বছর গড়িয়ে যায়, মামলা ঝুলে যায়, তদন্তকারী কর্মকর্তা বদলি হন, নতুন অফিসার এসে বলেন, আগের কেস অনেক ঘোলাটে, ফাইল নেই, সাক্ষী নেই, রিপোর্ট নেই। এভাবেই নিদারাবাদের সেই রাত হারিয়ে যায় দাপ্তরিক কাগজের এক গভীর কবরস্থানে। বিরাজবালাদের মতো পরিবার হারিয়ে যায় ইতিহাসের পাতায়। তাদের নামে কোনো স্মৃতিসৌধ নেই, কোনো দিবস নেই। আছে শুধু গ্রাম জুড়ে এক চাপা আতঙ্ক, আর অদৃশ্য এক ছায়া, বিচারহীনতার ছায়া। সেই ছায়া রাতের আঁধারে এখনো নেমে আসেনি নিদারাবাদের ঘুমন্ত বাড়িগুলোর ছাদে। মানুষ জানালা বন্ধ করে রাখে আর গোপনে প্রার্থনা করে, হে আল্লাহ, আর একবার যদি কেউ কাঁদে, অন্তত কেউ যেন শুনতে পায়। বছর পেরিয়ে যায়, তারপর আরো বছর। নিদারাবাদ আজও একই জায়গায়, কিন্তু সে গ্রামের বুকে চাপা পড়ে থাকা এক রাতে 60টি আত্মার কান্না যেন কেউ শুনতে না পায়। একটা সময় আসে যখন মানুষ ভুলে যেতে শেখে। প্রথমে স্কুলের শিশুরা আর মুখে তোলে না সেই ঘটনাটা। তাদের বাবা মায়েরা বলে, ওসব শুনলে রাতে ঘুম আসবে না। তাদের পাঠ্য বইয়ে সে রাতের কথা নেই, ইতিহাসের পাতায় নেই বিরাজবালার নাম, নেই সেই চুন ভরা ড্রামের বর্ণনা। ধীরে ধীরে বাজারে, দোকানে, হাটে কেউ আর আলোচনা করে না নিদারাবাদের সেই কান্নার। বরং নতুন দোকান ওঠে, নতুন বাড়ি হয়, আর সেই পুরনো ভাঙা ঘর, যেখানে বিরাজবালা ও তার পরিবার একসাথে রান্না করতে বসতো, গান গাইতো, গল্প বলতো, সেই ঘরের জায়গায় উঠেছে এক চায়না গ্যারেজ। একজন তরুণ রিপোর্টার একবার লিখেছিল, এই হত্যার বিচার হয়নি কেন। পরের দিন তার বাসার সামনে সাদা প্রাইভেট কার দাঁড়ায়। তার মা ভয়ে তাকে ঢাকায় পাঠিয়ে দেন, আর সে লেখালেখিও বন্ধ করে দেয়। এই হলো ভুলে যাওয়া ষড়যন্ত্র। এটা কোনো একদিনে ঘটে না, এটা ধীরে ধীরে ঘটে। মানুষ চুপ করে যায়, চোখ সরিয়ে নেয়, শিক্ষকরা ক্লাসে ওই প্রসঙ্গ এড়িয়ে যায়। এমনকি একদিন আসে যখন নদীর ধারে দাঁড়িয়ে এক বালক তার দাদুকে জিজ্ঞেস করে, দাদু, এখানে কি হয়েছিল এক সময়? আর বৃদ্ধ কাপা গলায় বলে, কিছু না রে, কুয়াশা জমেছিল সেদিন, সেই কুয়াশাই ছিল মৃত্যুর পর্দা, যার আড়ালে এক পরিবারকে চিরতরে গিলে ফেলেছিল।
এখনো নিদারাবাদের নির্জন রাতগুলোয় কেউ কেউ বলে, জোনাকির আলো নিভে গেলে নদীর ধারে কারা যেন কাঁদে, কারণ কিছু মৃত্যু মুছে ফেলা যায় না। তাদের আত্মা ভুলে যেতে দেয় না। তারা ফিরে আসে বাতাসে, স্বপ্নে, শিশুর কান্নায়। আর সেই বাতাসে ভেসে থাকে এক অভিশপ্ত প্রশ্ন, আমাদের বিচার কে করবে? রাত গভীর। নিদারাবাদ গ্রামের ওপারে নদীর পাড়ে একটি বৃদ্ধা বসে আছে। তার সাদা চোখে সময়ের ক্ষয়, কিন্তু দৃষ্টিতে কিছু একটার জন্য অপেক্ষা। সে দিগন্তের দিকে চেয়ে থাকে, যেন শোনার চেষ্টা করছে এক পুরনো কান্নার আওয়াজ, যা বাতাসে ভেসে আসে, ধীরে, ভারী এবং গভীর। নদী তখন শান্ত, কিন্তু তার বুকের নিচে আজও ঘুমিয়ে আছে 7টি আত্মা। তারা জেগে ওঠে না দিনের আলোয়, তারা আসে কুয়াশা ঢাকা রাতের গভীরে, যখন বাতাসে শীত লাগে আর কুকুরেরা হঠাৎ হঠাৎ চেঁচিয়ে ওঠে। সেই রাতে এক কিশোর স্বপ্ন দেখে, সে হাঁটছে নদীর ধারে, তার পায়ে পানি লেগে ঠান্ডা লাগে, আর হঠাৎ এক কণ্ঠস্বর ভেসে আসে নদীর মাছ থেকে, আমরা বেঁচে ছিলাম, ভুল করেছিলাম না, শুধু মেয়ে ছিলাম, মা ছিলাম, মানুষ ছিলাম। ছেলেটি তাকায়, নদীর উপর কুয়াশার ভিতরে 7টি ছায়ামূর্তি। তারা সাদা কাপড়ে, চোখে গভীর জল। তারা বলে, আমাদের মৃত্যুকে যারা ভুলে যেতে চায়, তাদের হৃদয়ে আমরা জেগে থাকবো ভয় হয়ে, রাত্রির অন্ধকারে ছায়া হয়ে, বিবেকের দরজায় কড়া নাড়িয়ে। বিচার চেয়ে যাব চিরকাল। কিশোর জেগে ওঠে ঘাম ঝরানো শরীরে। সে জানে না কারা কথা বলেছিল, কিন্তু নদীর দিক তাকিয়ে তার মনে হয়, সেই জলের নিচে ইতিহাস চাপা পড়ে থাকলেও কান্না কখনো ডোবে না। নিদারাবাদের নদী শুধু পানি বয়ে নেয় না, সে বয়ে নেয় এক জাতির ব্যর্থতা, একটা সমাজের নীরবতা। আর সেই নদীর ধারে দাঁড়িয়ে কখনো যদি আপনি কান পেতে থাকেন, তবে শুনতে পাবেন কিসের যেন চাপা এক কান্না।